আয়নাঘর একটি বিভীষিকা যা নিয়ে সাম্প্রতিককালে বাংলাদেশে বিস্তর আলোচনা। শেখ হাসিনার সরকার পতনের পর আয়নাঘর এখন সমালোচনার তুঙ্গে। এই ঘরের তুলনা হিটলারের নাৎসি বাহিনীর কনসেন্ট্রেশন ক্যাম্পের সঙ্গে। হলোকস্টের মতো নারকীয় কাণ্ড কি হয়েছে এই ঘরের অন্দরে? সূত্রের খবর, এই অভিশপ্ত ঘর থেকে বরাত জোরে ৩ জন বন্দী মুক্তি পেয়েছেন। আয়নাঘরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও তার সত্যতা যাচাই করেনি সিএন। কিন্তু যাচাই না হওয়া সেই এক্সক্লুসিভ ভিডিওতে আয়নাঘরের পরতে পরতে রোমহর্ষক অভিজ্ঞতা। সূত্রের খবর, এই চর্চিত আয়নাঘরের সন্ধান মিলতেই গত 2 দিন ঢাকার কচুক্ষেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন তাদের স্বজনরা। আদতে কি এই আয়নাঘর? বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। ধারণা করা হয় এখানে কমপক্ষে 16টি ঘর রয়েছে, যেখানে একসঙ্গে 30 জন বন্দীকে রাখার ক্ষমতা রয়েছে। আয়নাঘরটি বাংলাদেশের রাজধানী শহরে সেনানিবাসে অবস্থিত বলেই ধারণা। প্রাথমিকভাবে আয়নাঘর 2009 সালে তৈরি হয়েছে বলে মনে করা হলেও 2009-এর আগে আয়নাঘরের নাম শোনা গিয়েছিল বলে দাবি বিভিন্ন সংবাদ সংস্থার। 2009 সালে প্রথম বাংলাদেশের মোট 14 জন হঠাৎ গুম হয়ে যায়। শোনা যায় তাদেরকে প্রথম আয়নাঘরে রাখা হয় যারা স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সরকার বিরোধী অর্থাৎ বিএনপির ঘোষিত নেতা বলে পরিচিত। কিন্তু 2022 সালে সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল নেত্র নিউজ একটি অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করে বাংলাদেশের প্রশাসনিক ও সেনা কর্মকর্তারা আয়নাঘরে জোর করে গুম করে নির্যাতন চালিয়েছে। সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করেছে, যেখানে গুম করে রাখা ব্যক্তিদের রাখা হয়েছে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রতিবেদনে গুমের শিকার 2 ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অন রেকর্ড জবানবন্দিও তুলে ধরা হয়েছে। তাদের অভিযোগ, ঢাকার কেন্দ্রস্থলের কোনো কারাগারের ভিতরে বন্দী ছিলেন। আমাকে গুম করে রাখা হয় এখানে, জায়গাটা খুবই কাছে। ওখানে এটা জয়েন্ট ইন্টিগ্রেশন সেল বলে, জয়েন্ট ইন্টিগ্রেশন সেল, ওইটাকে ডেভেলপ করে তারা আয়নাঘর বানানো হয়। প্রচুর লোক ওখানে আটকানো আছে, মানবতা জীবনযাপন করতে, কান্নাকাটি করতে, বিশ্রী এক অবস্থা। দীর্ঘদিন ধরে কান্না, রাতে ঘুমাইতে পারে না, টর্চার নির্যাতন চলতেছে। আমি এই ঢাকারই অফিসার, আমি ঢাকা সেনাবাসী ছিলাম, আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে এবং সেখানে প্রচন্ড নির্যাতন করা হতো লোকদেরকে। কয়েকজন গুটি কয়েক আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর বাণিজ্য ডুবিয়ে দিয়েছে ডিজিএফআই থেকে তারা স্বার্থান্বেষী কত লোক মেরেছে তারা খুব খোদাই জানে। ওখানে আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই, আমাকে 36 দিন লাগাতার ঘুমাতে দেয় না। চিন্তা করা যায়, 40 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে, আমার মাথা বেঁধে রাখছে। এই আয়নাঘর দেখতে কেমন? আলো বাতাসহীন একটি কক্ষ, সেখানে সারাক্ষণ ঘর ঘুরিয়ে চলে ফ্যান। কাদের রাখা হতো ওই আয়নাঘরে? শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গিয়েছে। তারা কোথায়, তাদের কোনো খোঁজ নেই। এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছেন ওই তালিকায়। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প, যেমনটা রেখেছিলেন হিটলারের নাৎসি বাহিনী। বর্তমানে 2 দেশের সঙ্গেই পারস্পরিক সম্পর্ক ভালো, তাদের মাধ্যমে খোঁজ করলেই জানা যাবে হাসিনার শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। 2009 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে নিখোঁজ হন 402 জন মানুষ। এই তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার। 2014 থেকে জুলাই 2019 সাল পর্যন্ত বাংলাদেশের 344 জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, 66 জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গিয়েছে। আইন সালিশি কেন্দ্রের তথ্য মতে 203 জন এখনও গুম রয়েছেন। যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে কিছুই বলতে চাননি। ধারণা, এসব মানুষদের গুম করে রাখা হয়েছিল আয়নাঘরে। আয়নাঘরে যারা বন্দী থেকেছেন তাদের মধ্যে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শিক্ষাবিদ মোবাশ্বের হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়। এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াতে ইসলামী নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসেম, সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমাও। মণি ভট্টাচার্যের রিপোর্ট,
ক্যালকাটা নিউজ।